অনেকেই হয়তো প্রশ্ন তুলতে পারেন যে আমরা বারবার কেন উত্তরবঙ্গ আসি। উত্তরটা দিচ্ছি, ভালো লাগে তাই, সব সময় ভালো লাগে, সেই জন্যই ফিরে ফিরে আসি এই উত্তরবঙ্গে। অনেকেই জানতে চান যে ডুয়ার্স বেড়ানোর আদর্শ সময়, ভালো সময় কোনটা। এই সময়টা মানে ঠিক এই সময়টা সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে শুরু করে অক্টোবরের মাঝখান পর্যন্ত এই ডুয়ার্স আসার জন্য সব থেকে ভালো সময়। এখন এখানে নদীতে ভরপুর জল আর প্রকৃতি কারো সবুজ। যারা ডুয়ার্সের সব থেকে সুন্দর রূপটা দেখতে চান তারা বেছে নিন এই সময়টাকেই। এবারে আমাদের উত্তরবঙ্গ বেড়ানোর গল্পটা শুরু হয়েছিল 17 সেপ্টেম্বর সকালে দার্জিলিং মেল থেকে অপূর্ব সুন্দর সানরাইজ দেখে। ট্রেন সেদিন একদম রাইট টাইমে ঢুকে পড়েছিল এনজেপি স্টেশনে। এবার আমরা থাকব লাটাগুড়ির অরণ্য গরুমারা জঙ্গল রিসর্টে। রিসর্ট থেকে পিকআপের জন্য গাড়ি চলে এসেছিল। বেশ কয়েক মাস পর আবারও ডুয়ার্সের মুক্ত বাতাস। একটা কথা অবশ্যই মানবেন, উত্তরবঙ্গে এলেই আমাদের প্রাণ শক্তি যেন কয়েক গুণ বেড়ে যায়। এখানকার আকাশ বাতাস আর প্রকৃতির তীব্র নেশার টান উপেক্ষা করা দুষ্কর হয়ে ওঠে আমাদের পক্ষে। 50 মিনিটেই পৌঁছে গিয়েছিলাম লাটাগুড়ি। এনজেপি থেকে পিকআপের চার্জ ছোট গাড়ির জন্য 2200 আর বড় গাড়ির জন্য 2500 টাকা। রাস্তার পাশেই দারুণ সুন্দর সাজানো গোছানো রিসর্ট। এই সামনেই লাটাগুড়ি বাজার, আর এই রাস্তা এটাই চলে গেছে চালসা হয়ে মালবাজারে। তো লাটাগুড়ির বাজার এখান থেকে জাস্ট 100 মিটারও হবে না। সামনেই লাটাগুড়ির জঙ্গল, যে জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তা গিয়েছে। আর এই হলো অরণ্য গরুমারা জঙ্গল রিসর্ট। উল্টো দিকেই হচ্ছে লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের। রিসর্টের পেছনেই গরুমারা জঙ্গল। রিসেপশনের ছোট্ট লাইব্রেরিতে বইয়ের কালেকশন মন কেড়ে নেয়। বেড়ানোর ফাঁকে অবসর পেলে ক্যারাম বোর্ডে ঝালিয়ে নিতে পারেন আপনার ভুলে যাওয়া স্কিল। ওয়েলকাম ড্রিঙ্কসে আমরা বেছে নিয়েছিলাম দার্জিলিং চা। এখানে এসে অন্য কিছু ঠিক মানায় না। এই অঞ্চলে বেড়াতে এলে লাটাগুড়ি ভৌগোলিকভাবে একেবারে কেন্দ্রে। লাটাগুড়ির এই অরণ্য গরুমারা জঙ্গল রিসর্টের থেকে যে কোনো দিকে বেরিয়ে নিতে পারেন স্বচ্ছন্দে। রিসর্টে ঢুকেই সোজাসুজি অফিস আর ডাইনিং হল। ডান দিকে রয়েছে অতিথিদের থাকবার জায়গা। ছোট্ট ঘাসের লন আর ফুল ও অন্যান্য গাছপালায় ঘেরা উত্তরবঙ্গের নিজস্ব স্টাইলে তৈরি বাড়িগুলিতে অতিথিদের থাকবার বন্দোবস্ত। বেড়াতে এলে থাকবার জায়গা যদি খারাপ হয় তবে বেড়ানোর আনন্দ অনেকটাই মাটি হয়ে যায়। কিন্তু এখানকার পরিবেশে সেই সংখ্যা বিন্দু মাত্রও নেই। এই অরণ্য রিসর্টে 5 ক্যাটাগরির রুম রয়েছে। আমরা ছিলাম ক্যানভাস সুইট রুমে। এসি ও টিভি সহ বিরাট বড় বেডরুম। এই যে পৃথ্বী বসে রয়েছে সংলগ্ন বৈঠকখানায়। সুন্দর সোফা আর টি টেবিল রয়েছে এখানে। বৈঠকখানা থেকে কাঁচে মোড়া জানালা দিয়ে রিসর্টের দৃশ্য চমৎকার দেখা যায়। অ্যাটাচড ওয়াশরুমটি সম্পূর্ণ ক্লিন আর ওয়েট জোন আলাদা। দুটো করে বড় আর ছোট তোয়ালে সহ সব রকমের টয়লেট্রিজ দেওয়া ছিল।
ঘরের একদিকে একটা বড় আলমারি আর আয়নাও ছিল, আর ছিল একটা ওয়ার্কিং ডেস্ক। লাইটিংও খুব সুন্দর। আর আমাদেরকে দেওয়া হয়েছে ইলেকট্রিক কেটলি, কাপ, গ্লাস এবং চা আর কফির স্যাশে। এই যে ক্যানভাস রুমটা, এর ভাড়াটা বলে দিই। এর ভাড়া হচ্ছে 5,000 টাকা প্লাস জিএসটি, ব্রেকফাস্ট ইনক্লুডেড। নিচে যে প্রিমিয়াম প্রো রুম রয়েছে তার ভাড়া হচ্ছে 3800 টাকা প্লাস জিএসটি। তবে শীতকালে যদি এসি না চলে তাহলে প্রিমিয়াম প্রো রুমের ভাড়া 3300 টাকা, 3800 নয়। কিন্তু এই রুমের ভাড়া সবসময় 5,000 টাকা উইথ জিএসটি। আচ্ছা, বাকি যে রুমগুলো রয়েছে, বাকি সব ক্যাটাগরির রুমের ভাড়া এবং বাকি সমস্ত তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই অরণ্য রিসর্ট, এদের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে, সেই ডিটেলসও থাকছে ডেসক্রিপশন বক্সে। এনাদের এখানে বাঙালি এবং কন্টিনেন্টাল খাবারের অপশন রয়েছে, আলা কার্ট মেনু। আমাদের সেদিন লাঞ্চে ছিল সাংঘাতিক সব বাঙালি খাবারের আয়োজন। সাংঘাতিক আয়োজন, আমি বলছি একে একে, আমি জানি না খেতে কতক্ষণ লাগবে। এখানে সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ছোটোবেলার থেকে আমার প্রিয়, সেটা ঢেঁকি শাক। উত্তরবঙ্গের স্পেশাল এটা, জানেন অনেকেই। এখানে বেগুন ভাজা রয়েছে এবং হার্ট শেপে কেটেছে বেগুনগুলোকে, দেখুন। ডাল আছে, আরেকটা দুর্দান্ত জিনিস আছে, সেটা হচ্ছে কচু বাটা। আর ঢেঁকি শাক খাওয়ার জন্য এখানে কাসুন্দি দেওয়া হয়েছে। এই যে পাবদা মাছ রয়েছে, সর্ষে দিয়ে করা হয়েছে পাবদা মাছের ঝোল। আর আছে হচ্ছে কাতলা মাছের ঝোল। আর সবার প্রথমে আমরা শুরু করব শুক্তো দিয়ে। আর উত্তরবঙ্গে এলে যে মাছ ছাড়া উত্তরবঙ্গে খাওয়া দাওয়া অসম্পূর্ণ, সেটাও রয়েছে, বরলি। শেষ পাতে চাটনি আছে, তারপর পাঁপড়, তারপর পায়েস। এইবার চিন্তা কর, এত সব খাওয়া দাওয়ার পরে হ্যাঁ, শেষে যেটা তুই বললি না, তারপরে পটলও তুলতে হবে। ও হ্যাঁ, পটলের দোরমা এটাও রয়েছে। এই ঢেঁকি শাকের নামটা কেন ঢেঁকি শাক বলতো? এ তো আমি জানি না। আমি আপনারা জানেন? যদি জানেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সেই গন্ধ, সেই স্বাদ, ঢেঁকি শাকের যে গন্ধটা আছে না। কিন্তু তার মধ্যে তো কাসুন্দি দিয়েছো কিছু? দিয়েছি অবশ্যই। ঠিক আছে, পৃথিবীর কচু বাটা ট্রাই করো। অবশ্যই করবো। আচ্ছা, আমি সসম্মানের সঙ্গে শুক্তোকে বাইপাস করছি। হ্যাঁ না, আমি আগেই করেছি, কারণ হ্যাঁ, শুক্তো দিয়ে শুরু করে। হ্যাঁ, শুরুতে যখন শুক্তো খাইনি তখন ব্যাক করা যাবে না। না, হ্যাঁ, খাওয়া দাওয়ার একটা সিস্টেম আছে না, সেটা তো মেনটেন ঠিক করতে ঠিক হবে। ঠিক। হ্যাঁ, সসম্মানের শুক্তোকে বাইপাস, ও দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে। আপনারা ট্রাই করবেন। আমরা আপাতত করবো না। পটলের দোরমা আছে, ডাল আছে, মাছ আছে 3 রকমের, সেগুলো ট্রাই করতে হবে। দারুণ হয়েছে এই কচুবাটা। কচু বাটা তো হ্যাঁ, সাংঘাতিক ভালো, সাংঘাতিক ভালো হয়েছে। বরলি, পাবদা, কাতলা মাছ প্রত্যেকটি আইটেম ছিল অনবদ্য। বরলি মাছটা করেছে বেগুন দিয়ে, আলু বেগুন। তবে পাবদায় আরেকটু কাঁচা লঙ্কার প্রভাব বেশি থাকলে যেন ভালো হতো। আলু বেগুন দিয়ে বরলির টেস্ট মনে থাকবে আজীবন। ফ্রেশ বরলি, বরফের নয়, তাজা। এই যে ছোট্ট, এখানে 2 রকমের বরলি আছে কিন্তু, তাই না? পাবদা মাছ সর্ষে দিয়ে, আমি 1 পিস, পৃথ্বীজিৎ 1 পিস দিয়ে করেছেন তো। পোস্ত আছে, পোস্ত আর সর্ষে। দারুণ, ঝোলটা দারুণ হয়েছে। পটলের দোরমারও, প্রত্যেকটা রান্নাই ভালো, নো ডাউট। আমি না এই চাটনিটা 3rd টাইম নিচ্ছি। হ্যাঁ, এটা প্লাস্টিকের চাটনি। এবার প্লাস্টিকের চাটনি বলতে ম্যাক্সিমাম জায়গায় কী হয়, পেঁপেটাকে ওই পাতলা পাতলা করে কেটে একটা পাতলা ঝোল বানিয়ে দিয়ে দেয়। বাট দিস ইজ ডিফারেন্ট। পেঁপেটাকে উনি স্ম্যাশ করেছেন, স্ম্যাশ করে চাটনিটা করেছেন। এখানে মিক্সিতে ঘুরিয়েছেন পেঁপেটাকে, মিক্সিতে ঘুরিয়ে চাটনিটা বানিয়েছে। একটা থিক লেয়ার আছে, মানে ঠিক হয়ে গেছে এই চাটনিটা। এই যে পেঁপের অসাধারণ চাটনি, অসাধারণ। বাদাম আছে এবং জেলি যাকে বলে, দারুণ, অসাধারণ চাটনি। মানে আমি আজীবন মনে রাখবো এই চাটনিটার কথা। মানে প্লাস্টিকের পায়েসটাও কিন্তু ততোধিক ভালো। মানে এই পায়েস খেয়ে কিন্তু সত্যি, মানে আয়েস করে পায়েস খাওয়া যাকে বলে, সেটাই কিন্তু করছি সত্যি। খুব সুন্দর।
কোনো ডাউট নেই, খাওয়া দাওয়া খুব ভালো। পৃথ্বীজিৎ, ওটা যাক। আচ্ছা, এবার আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখন এখান থেকে যাব মেদলা, যেখানে মোষের গাড়ি চড়ে সাফারি করব। মোষের গাড়ি চড়ে সাফারি বললে ভুল হবে, আমরা ওই ওয়াচ টাওয়ার অবধি যাবো হচ্ছে মোষের গাড়ি চড়ে। দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। এখন বাজে 3:40, আমরা মেদলার উদ্দেশ্যে বেরোচ্ছি। লাটাগুড়ি থেকে মেদলার ডিস্ট্যান্স প্রায় 40 কিলোমিটার, সময় লাগবে ঘন্টাখানেক। এই সামনে রামসাইয়ে মেদলার গেট, এখান থেকে ওয়াচ টাওয়ার 2 কিলোমিটার। এখান থেকে ডে ট্রিপের জন্য অনুমতি দেওয়া হয়, টিকিট কাটতে হয়। এই হলো কাউন্টার, একটু পরে খুলবে। এখানে এই বোর্ডে খুব সুন্দর করে দেওয়া রয়েছে মেদলার পরিদর্শনের সময় ভিজিটিং আওয়ার্স আর টিকিট দেওয়ার সময়, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এই মেদলার টিকিট আপনারা চাইলে অনলাইনেও বুক করে আসতে পারেন। অফলাইনে যদি কোটা ফুরিয়ে যায়, গ্রুপ যদি ফুল হয়ে যায়, তাহলে কিন্তু এখানে আর টিকিট পাবেন না। বেটার সিজন টাইমে অনলাইনে বুক করে আসুন। রামসাইয়ের চা বাগানের পাশ দিয়ে রাস্তা করে খানিক দূর গিয়ে তারপর মোষের গাড়ি। এখানে আপনাকে টিকিট দেখিয়ে রেজিস্টার করতে হবে, আপনার নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, গাড়ির নম্বর, এই সব কিছু এখানে নথিভুক্ত করে তারপর আপনাকে মোষের গাড়ি অ্যালট করা হবে। পৃথিবীতে মনে হয় এই একমাত্র জায়গা যেখানে মোষের গাড়ি করে আপনাকে ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, আর কোথাও এই জিনিস পাবেন না। এখানে একটা কার্টে ম্যাক্সিমাম 10-12 জন যেতে পারে, তবে যদি দুজনের গ্রুপ হয় আপনাদের, তাহলেও কিন্তু ওই একটা কার্টে যেতেই পারেন, কোনো অসুবিধে নেই। ম্যাক্সিমাম 10 থেকে 12 জন এই গাড়িতে চড়ে যাওয়া যেতে পারে। আর এই সামনের সিটটা দুর্দান্ত, হ্যাঁ, মোষের গা কিন্তু পুরো তেল চকচকে। ডান দিকে রামসাইয়ের চা বাগান আর বাদিকে গরুমারা ন্যাশনাল পার্ক। এই যে গরুমারা জঙ্গল শুরু হয়ে গিয়েছে। এখানে দেখুন তার দেওয়া রয়েছে, ইলেকট্রিক ওয়্যার দেওয়া রয়েছে, যাতে ওপাশ থেকে জঙ্গল থেকে পশুরা এপাশে চলে আসতে না পারে। এখান থেকে ওয়াচ টাওয়ার অবধি সময় লাগবে মিনিট 10, জাস্ট 10 মিনিটের রাইড। এটা পুরোটা আলাদাই মজা। যেখানে মোষের গাড়ি এনে আমাদের ছেড়ে দিল, সেখান থেকে আরও 200 মিটার হাঁটতে হবে ওয়াচ টাওয়ার অবধি। এখানে কিছু বন দপ্তরের পোষা হাতি রয়েছে। গরুর গাড়ি আমাদের এখানে ছেড়ে দিল। এরপরে আমাদের এই পথ দিয়ে আরও 200 মিটার হাঁটতে হবে, তবে গিয়ে ওয়াচ টাওয়ার। এই মেদলা ওয়াচ টাওয়ার আগে সারা বছরই খোলা থাকতো। এই বিগত কয়েক বছর ধরে বর্ষাকালে এটা বন্ধ থাকছে, ফরেস্টের অন্যান্য জায়গার নিয়ম মতো, কিন্তু আগে এটা সারা বছরই খোলা থাকতো। আসলে এটা এমন একটা জায়গায় যেটা মানে এই চা বাগানের জমির অন্তর্গত ছিল আর কি। ওয়াচ টাওয়ারটা একটা জাংশানে, একদিকে জঙ্গল, একদিকে চা বাগান, তার ঠিক মাঝখানে। মানে এই পথটা যেটা দিয়ে আমরা যাচ্ছি, এটা ছিল চা বাগানের মালিকানাধীন। সেই জন্য সারা বছরই এই ওয়াচ টাওয়ারে যাওয়া যেত। পরবর্তীতে বন দপ্তরের সঙ্গে কথাবার্তায় সেটা বন্ধ হয়েছে ব্রিডিং টাইমে, আর মানে বর্ষার সময় আর এখন লোক আসতে দেয় না। চলে এসেছি, সামনে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। ঝিঝির ডাক শুনতে পাচ্ছেন? এই দেখুন মূর্তি নদী দেখা যাচ্ছে। এরপরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, তার ওপাশে রয়েছে জল ঢাকা, আর তার উপরে ডায়না। আমরা বর্ষার শেষের দিকে এসেছি, তাও দেখুন মূর্তি নদীতে এখন চড়া এই জায়গাটায়। এ পাশটায় জল রয়েছে এদিকে, কিন্তু এখানে চড়া। এটা কিন্তু ভাবা যায় না, এবছর বর্ষা কম হয়েছে। যেদিকে মূর্তি নদী তার ঠিক উল্টো দিকে এই হচ্ছে গরুমারা জঙ্গল। আর এখানেই এই গরুমারা ন্যাশনাল পার্কের এই জায়গাটাতেই কিন্তু খুব ভালো সাইটিং হয়। এই টাওয়ারের ওপরে উঠলে, আমি ঠিক টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি, এই টাওয়ারের ওপরে উঠলে এই জায়গাটায় দারুণ সুন্দর সাইটিং হয়।
হরিণ, গন্ডার বা হাতি বা বাইসন দেখা যায়। সল্ট পিট আছে ওখানে, সল্ট পিটে নুন খাওয়ার জন্য 2টো বাইসন বেরিয়ে এসেছে। ওপর থেকে কিন্তু দুর্দান্ত ভিউ দেখাচ্ছি। এখানে 2টো তলা রয়েছে ওয়াচ টাওয়ার, আমরা একদম টপে এলাম, দেখাচ্ছি। এখনও অবধি সর্বসাকুল্যে 2টো বাইসন আর একটা ময়ূর, তাই দেখলাম। পৃথ্বীজিৎ, কেমন লাগছে? না, এমনি তো জীবজন্তু দেখলে ভালোই লাগে, তবে এই নজর মিনারের ওপর থেকে হ্যাঁ। এই পারিপার্শ্বিক যে দৃশ্যাবলী, এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। মানে এটাও কিন্তু একটা দ্রষ্টব্য বিষয় আর কি। জীবজন্তু কতটা দেখলেন সেটা ব্যাপার না, কিন্তু এই পরিবেশটার একটা আলাদা মজা আছে এখান থেকে দাঁড়িয়ে চারিপাশের ভিউটা দেখলে। যাই হোক, দারুণ এনজয় করছি। একটা কথা খেয়াল করে দেখুন, নজর মিনার। হ্যাঁ, ওয়াচ টাওয়ারের বাংলা তো তাই হওয়া উচিত। সাংঘাতিক। সনদ স্যার বেঁচে থাকলে না সাংঘাতিক খুশি হতো, স্বর্গ থেকে আশীর্বাদ করছে ছেলেকে। এখানে যে 2টো বাইসান, আরও 2টো এসছে। আচ্ছা, বাইসান বলছি, এগুলো হচ্ছে ইন্ডিয়ান গাউড। হ্যাঁ, মানে ইন্ডিয়ান বাইসান বললে বেটার হয়, এগুলো বাইসান নয়, বাইসান এখানে পাওয়া যায় না। তো গাউডগুলো এখানে আরও 2টো এসছে। ওখানে যে 2টো তখন নুন খেয়ে গেল, সে 2টো ওই নদীর মাঝখানে আরও তাদের সঙ্গে 2টো এসে জুড়েছে। নদীর মাঝে 4টে রয়েছে, আর এপাশে একটা বড়, একটা ছোট। শিবাজি যেমন বললো আর কি, যে এখানে তো আসলে বাইসন পাওয়া যায় না, লোকজন বলছে বাইসন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান গাউড। বাইসন আমরা দেখেছিলাম আফ্রিকার জঙ্গলে, আর সেখানে একটা প্রবাদ শুনেছিলাম যে বক্সিং রিংয়ে টাইসন আর জঙ্গলের মধ্যে বাইসন, ওদের মুখোমুখি না হয় ভালো। আমাকে একজন মাসাই বলেছিল, মানে উইলিয়াম বলেছিল, বলছে ইটস বেটার টু সি এ লায়ন দেন বাইসন, ইটস বেটার টু কনফ্রন্ট এ লায়ন দেন বাইসন। মানে বাইসন এতটাই ডেঞ্জারাস, লায়নের থেকেও ডেঞ্জারাস নাকি। বাইসনের সঙ্গে দেখা হলে তুমি বাঁচবে না, গ্যারান্টেড। আফ্রিকায় এটা প্রবাদ। আর তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে জলহস্তি। হ্যাঁ, আর সবচেয়ে বেশি ডেঞ্জারাস আফ্রিকায় সেটা হচ্ছে মশা। সবচেয়ে বেশি মানুষ মারে। মেদলা ওয়াচ টাওয়ারের টিকিটের সাথে স্থানীয় আদিবাসীদের নাচ ও গানের অনুষ্ঠানও ইনক্লুডেড। আকাশে চাঁদ আর মাদলের তালে আদিবাসীদের নাচ। মেদলায় সেই সন্ধে আমাদের প্যারানোয় এক অন্য মাত্রা যোগ করেছিল। ডিনারে কতগুলো পদ আছে দেখুন। এই যে আয়োজন, চিকেন দিয়ে খাওয়ার জন্য রুটি, এখানে আছে ফ্রাইড রাইস, মিক্সড ভেজ, আর এখানে গোবি রোস্ট, আর আছে সবচেয়ে সুন্দর জিনিস ক্যারামেল কাস্টার্ড। ফ্রাইড রাইস কেমন? ভালো, ফ্রাইড রাইস ভালো হয়েছে, গোবি রোস্টটাও ভালো হয়েছে। গোবি রোস্টটা ফাটাফাটি হয়েছে। আমি 3rd টাইম পোলাও নিলাম, মানে এটা কিন্তু ফ্রাইড রাইস কম, পোলাও বেশি মনে হচ্ছে আমার। হ্যাঁ, ঠিক। পোলাও তো কালারটা নেই। হ্যাঁ, এবার অসাধারণ। আমি 3rd টাইম নিয়েছি, আর মাংসের ঝোল দিয়ে আমি রুটি আর খাচ্ছি না। পৃথ্বীজিৎ রুটি খাবে। আমার পোলাওটা এতটাই ভালো লেগেছে, আমি মাংসের ঝোল দিয়ে পোলাওই খাচ্ছি। আগে কথা ছিল রুটি খাবো। হ্যাঁ, এদিক দিয়ে তোদের ঘটিয়ার বাঙালের মিল আছে। হ্যাঁ, মানে ভাত পেলে সেটাই সব থেকে বেশি ভালো লাগে তোদের। একদম, কোনো সন্দেহ নেই। গুড মর্নিং। আকাশ দারুণ সুন্দর নীল, বর্ষা মনে হয় সম্পূর্ণভাবে বিদায় নিল। আজকে 18 তারিখ, 18ই সেপ্টেম্বর 2024। এখন সকাল 10টা। আমরা বেরোচ্ছি পুবংয়ের উদ্দেশ্যে। পথে দেখে নেব ডামডিং মনাস্ট্রি।
বাদিকের রাস্তা চলে গেছে ময়নাগুড়িতে, ময়নাগুড়ি হয়ে ধূপগুড়ি হয়ে চলে গেছে জলদাপাড়া, আর আমরা ডান দিকের রাস্তা ধরলাম কাঠামবাড়ি, কাঠামবাড়ি জঙ্গল হয়েই আমরা যাব। এই রাস্তা আবার শিলিগুড়ি চলে গেছে গাজলডোবা হয়ে, শিলিগুড়ি এখান থেকে 60 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি কাঠামবাড়ির ওপর দিয়ে, সামনেই ডান দিকের রাস্তা নেব, সেখান থেকেই জঙ্গল শুরু হবে। এই ডান দিকের রাস্তা হচ্ছে ওদলাবাড়ির, এই রাস্তায় ধরবো আমরা। সোজা চলে গেছে গাজলডোবা হয়ে শিলিগুড়ি। এই যে কাঠামবাড়ির জঙ্গল, এটা বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের আন্ডারে। ডান দিকে চা বাগান আর বাদিকে জঙ্গল। এই হলো ওদলাবাড়ির মোড়, বাদিকে চলে গেছে সেবক আর ডান দিকে মালবাজার। এখান থেকে সেবক 20 কিলোমিটার, আর আমরা যাচ্ছি ডান দিকের রাস্তায়, মালবাজারের রাস্তায়। এত সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া আজকে, দারুণ দারুণ লাগছে, মানে মন পুরো ফুরফুরে আমাদের। রাস্তা থেকে বাদিকে এই রাস্তাটা ধরতে হবে, পাথর ফেলানোর, পাথর বিছানোর রাস্তা, এটাই চলে গিয়েছে ডামডিং মনাস্ট্রিতে। এই হলো ডামডিং মনাস্ট্রির গেট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভেতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণ রকমভাবে নিষিদ্ধ, আমরা ভেতরটা আপনাদের দেখাতে পারবো না। এখানে টাইমিংটা বলে দিই, টাইমিং হচ্ছে সকালবেলা 8টায় খোলে, বিকেল 4টে অবধি খোলা থাকে, কিন্তু দুপুর 11:30 থেকে 1:15 অবধি লাঞ্চ টাইম, সেই সময় এলে কিন্তু গেট বন্ধ থাকবে। আমরা ঢুকছি ভেতরে, কিন্তু ভেতরের কোনো কিছু আপনাদের দেখাতে পারবো না। ভিডিওগ্রাফি নিষিদ্ধ, কিন্তু আমরা মোবাইল ইউজ করে ফটো তুলতে পারি, স্টিল ফটো, তাই কয়েকটা থাকলো আপনাদের জন্য। এই যে ডামডিং মনাস্ট্রি যেটা আমরা দেখে এলাম, অপূর্ব সুন্দর। আমার তো মনে হয় ডুয়ার্সের এই অঞ্চলে সবচেয়ে সুন্দর মনাস্ট্রি হচ্ছে ডামডিং মনাস্ট্রি। ডামডিং মনাস্ট্রি আমি আর পৃথ্বীজিৎ এর আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম, এবং ফার্স্ট টাইমই কিন্তু মন কেড়ে নিল। যদিও ভেতরের ভিডিওগ্রাফি আপনাদের দেখাতে পারলাম না, ভিডিও ফুটেজ দেখাতে পারলাম না, কিন্তু স্টিল ফটো যেগুলো আপনারা দেখেছেন তা দেখে বুঝতে পারছেন যে কতটা কালারফুল, কতটা সুন্দর এই মনাস্ট্রি, ওয়েল মেনটেইনড। আমরা আবার ব্যাক করছি ওদলাবাড়ির দিকে, এখান থেকে পাথরছোড়া মানাবাড়ি হয়ে চলে যাব পুবং, এটা হচ্ছে প্ল্যান। এই যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এখন, এই জায়গাটা হচ্ছে মানজিং ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর ভিউ এখান থেকে, আমি দেখাচ্ছি, ড্রোনও ওড়াবো। আর এই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে গেলে 5 কিলোমিটার গেলেই হচ্ছে পুবুং, যেটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এখানে দারুণ ভিউ, ওদিকে তিস্তার ভ্যালিটা পুরোটা দেখা যাচ্ছে, ন্যাওরা, চেল সব নদী এখান থেকে দেখা যাচ্ছে। একটা অসাধারণ ভিউ এখান থেকে পাবেন মানজিং ভিউ পয়েন্ট থেকে। চলুন ড্রোন ওড়ানো যাক।
এই যে মানজিং ভিউ পয়েন্ট, এখানে একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে আর এখানে একটা বসার জায়গা রয়েছে। গাড়ি রাখতে পারেন এখানে, গাড়ি রেখে বেশ খানিকটা সময় কাটানো যাবে, গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। চায়ের দোকানে চা মোটামুটি ঠিকঠাক, চা খেলাম আমরা। এখন যাব এখান থেকে পুবুং, যেটা এখান থেকে মাত্র 5 কিলোমিটার। এই জায়গাটার উচ্চারণটা এখানের স্থানীয়রা যা করেন তা হচ্ছে পুবুং, PUBUNG। গুগল ম্যাপেও তাই রয়েছে। আমি হয়তো আগে পুবাং বলেছিলাম বা পাবুং বলেছিলাম, সেগুলো ঠিক নয়। সঠিক উচ্চারণ পুবুং, PUBUNG। এখন ঘড়িতে 1:59 এসে পৌঁছালাম পুবুংয়ে। ভিউটা একবার দেখুন। মাংজিং থেকে যেরকম দেখেছিলাম ভিউ, তার থেকেও সুন্দর ভিউ পুবুং থেকে। সামনে যাকে বলে আদিগন্ত বিস্তৃত প্রান্তর, চেল নদী, নেওরা নদী সব দেখা যাচ্ছে এখান থেকে। পুবংয়ের ভিউ অসাধারণ, যদিও এখনও এই জায়গাটা আন্ডার ডেভেলপড, তাই না? এখনো কাজ চলছে, আরো বোধহয় কাজ একটা হবে। হোমস্টে হচ্ছে বা কিছু, কিন্তু যারা লাটাগুড়িতে থাকবেন তারা অবশ্যই ডে ট্রিপে এই জায়গায় আসতে পারেন। আপনি ডে ট্রিপে পুবংয়ে আসতে পারেন, ঝান্ডিতে আসতে পারেন, বা ওইদিকে যদি নিচে চেল রিভার হয়ে আসেন সেই জায়গাটাও খুব ভালো লাগবে। আমরা যে নিয়ে এলাম ওদলাবাড়ি থেকে মানাবাড়ি হয়ে তুড়িবাড়ি হয়ে, দারুণ সুন্দর একটা পথ। একদমই, মানে শিবাজির ভাষায় বলতে গেলে এই যে ট্যুরটা আমরা করছি, এটা আপনাদের জন্য 100% রেকমেন্ডেড। আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। ঠিক লাটাগুড়িতে আমরা যেমনি অরণ্যতে থাকছি, অরণ্য গরুমারা রিসর্টে, ওই রকম আপনারা থেকে এই প্ল্যানটা ডে ট্রিপ করতেই পারেন। ছেড়ে দেয় Home point updated. এখানে দারুণ সুন্দর ধান চাষ করা হয়েছে, ধাপ চাষ যাকে বলে সেটা। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এখানে, ছোট্ট একটা গ্রাম এই পুবং, অপূর্ব লাগছে। এখানে যদি আসেন তাহলে একটু সময় নিয়ে আসবেন, একটু হেঁটে চলে গ্রামটা ঘুরবেন। আমরা ওই ওপরটাতে যাচ্ছি, ওপরে ওখানে আরও কিছু ক্ষেত রয়েছে, বসার জায়গা রয়েছে, ওখানে যাচ্ছি। ছোট্ট গ্রামীণ রাস্তায়, পাহাড়ি গ্রামের রাস্তায় হাঁটার যে মজা, যদিও রোদের একটু তেজ রয়েছে, কিন্তু আপনারা যদি শীতকালে আসেন, অক্টোবরের শেষের থেকেই তো আবহাওয়া দারুণ মনোরম হয়ে যাবে। তখন থেকে শুরু করে মার্চ অবধি, এপ্রিলের প্রথম সপ্তাহ অবধি দারুণ লাগবে এই জায়গা। তবে আসার সময় না একটু খাবার দাবার প্যাক করে আনবেন। এই জায়গাটায় সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবেন। এই যে দৃশ্য, যে ভিউ, যে ল্যান্ডস্কেপ, সেটা দেখতে দেখতে। তবে অবশ্যই খাওয়া দাওয়ার পর সেগুলোকে আবার যেরমভাবে নিয়ে এসছেন প্যাক করে সেরমভাবেই নিয়ে যাবেন। এখানে কোনো কিছু ফেলে জায়গাটাকে নোংরা করবেন না, নিয়ে গিয়ে যেখানে ডাস্টবিন আছে সেখানে ফেলবেন। মানে এত সুন্দর একটা পরিবেশ, বারবার করে আমরা আমাদের ভিডিওর মারফত আপনাদের কাছে আবেদন জানাই আর কি, প্লিজ এটা একটু ছড়িয়ে দেবেন যে প্রকৃতিকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আবর্জনা ফেলে প্লিজ প্লিজ নোংরা করবেন না। এই যে পুবং গ্রামটা যাকে বলে ভার্জিন, এক্স্যাক্টলি তাই। পুবুং, আমি পুবং বলছি, পুবুং আবারও বলে দিচ্ছি, PUBUNG। স্থানীয় লোকেরা উচ্চারণ করে পুবুং, আমরা বলছি পুবং। এখান থেকে দারুণ সুন্দর একটা
ভিউ পাচ্ছি আমি, যে ছবিটা তুলছি সেটা আপনাদেরকেও দেখাবো। দারুণ, অপূর্ব। যখনই এ পাশটায় তাকাচ্ছি না, এত দুর্দান্ত ল্যান্ডস্কেপ ভাবা যায় না। পৃথ্বীজিৎ আমাকে বললো আমরা আফ্রিকা যখন গিয়েছিলাম ওই গ্রেট রিফট ভ্যালি, অনেকটা ওই রকম লাগছে, একটা বিস্তীর্ণ প্রান্তর, তিস্তা, চেল, ঘেস, মাল, সব নদী এখান থেকে দৃশ্যমান, একের পর এক পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। স্থানীয় কিছু বাড়ি রয়েছে, হ্যাঁ ঝাড়ু গাছ চাষ হয়েছে, এই যে এখানে প্রচুর ফুলঝাড়ু। এই রাস্তা শেষ, নিচে একটা গোয়াল আছে, আর যেটা ইম্পর্টেন্ট, গোয়ালে বেশ হৃষ্টপুষ্ট একটা দেশি মুরগি ঘুরে বেড়াচ্ছে। এতে অনেকেই হয়তো সমালোচনা করুন, কিন্তু আমার চোখে বেশ হৃষ্টপুষ্ট দেশি মুরগি। যদি আপনি প্রকৃতি প্রেমিক না হন, যদি ডুয়ার্সের পাহাড়, জঙ্গল, নদী এগুলো আপনার ভালো না লাগে, যদি ল্যান্ডস্কেপ আপনাকে আকর্ষণ না করে, তাহলে কিন্তু এই জায়গা পুবুং যেখানে আমরা গিয়েছিলাম আপনার জন্য নয়। আপনি যদি হইচই পছন্দ করেন, দীঘা, মন্দারমণি চলে যান, অনেক অপশান রয়েছে, এখানে আসবেন না। এখানে কিন্তু ভালো খাবার দাবারেরও দোকান নেই। আপনি যদি আসেন এখানে, অবশ্যই খাবার দাবার সঙ্গে করে নিয়ে আসবেন, জল নিয়ে আসবেন সঙ্গে। এখনও অবধি জায়গাটা সেভাবে ডেভেলপড নয়, কিন্তু ওপর থেকে যে দৃশ্য, যে ল্যান্ডস্কেপ আমরা দেখলাম, তা আজীবন থেকে যাবে মনের মণিকোঠায়। এই ল্যান্ডস্কেপ দেখার যদি ইচ্ছে আপনার থাকে, তবেই আসুন এখানে, না হলে কিন্তু নয়। আমরা ঝান্ডি ছুঁয়ে তারপরে নিম বস্তির মধ্যে দিয়ে এখন এসে পৌঁছেছি ফাগু টি স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে 4:27। এই রাস্তায় কোথাও আমরা খাবার পাইনি, সব দোকান বন্ধ এখন অফ সিজনের জন্য, না হলে ঝান্ডিতে তো খাবার পাওয়া যেত। যাই হোক, আমরা নিচে গরু বাথানে গিয়ে খাওয়া দাওয়া করবো, নিচে চেলে গিয়ে দেখবো কি করা যায়। সিজনে এলে ঝান্ডিতে খাবার অবশ্যই পাবেন, তাও উচিত হবে এই পথে আপনি যদি খাবার প্যাক করে নিয়ে আসেন হোটেল থেকে। আপনি যেখানে থাকছেন, লাটাগুড়িতে বা মূর্তিতে, যেখানেই আপনি থাকবেন, আপনি খাবার প্যাক করে আনুন, সেটা সুবিধাজনক হবে। আমরা যেখানে রয়েছি অরণ্য গরুমারা রিসর্টে, ওনাদের যদি বলেন তাহলে ওনারাও কিন্তু প্যাকিং করে দেবেন আপনাদের যে লাঞ্চটা সেটা। এখন ঘড়িতে বাজে 4:29। আমরা এসে পৌঁছালাম চেল নদীর পাড়ে, আপার ফাগু গরুবাথানে। সামনেই চেলের সেই ব্রিজ, চেলে এখন জল ভালোই আছে, দেখাচ্ছি। ডুয়ার্সের বাকি পাহাড়ি নদীর মতো চেলও খরস্রোতা, এবং চেলের এই জায়গাটায় একটা আলাদা সৌন্দর্য আছে। আপনারা যদি আসেন এখানে, সবচেয়ে বেশি মজা পাবেন যদি ওপাশটায় যান। ওপাশটায় গিয়ে পাথরের ওপর দিয়ে ওখানে অনেকটা যেতে পারবেন, একটু সাবধানে যাবেন, তাহলে চেলের মাঝে খানিকটা গিয়ে পা ডুবিয়ে চেলের জলে বসে থাকতে পারবেন পাথরের ওপরে। এটা এখানে এলে করবেন, দারুণ আনন্দ পাবেন। আমরা এখানে এখন ম্যাগি আর মোমো খাবো, সেটাই আজকে আমাদের লাঞ্চ। 4:30 বেজে গিয়েছে। ম্যাগি, মোমো, চা দিয়ে একটা সেরে নেবো কোনো রকমে, তারপর হোটেলে ফেরত যাব। গুড মর্নিং। আজকে 19 সেপ্টেম্বর 2024। এখন বাজে সকাল ঠিক 6:30। আজকে লাটাগুড়ির অরণ্য রিসর্টে আমাদের শেষ দিন। এখন আমরা যাচ্ছি একটা টোটো ট্যুরে, আশেপাশের গ্রাম কয়েকটা ঘুরে দেখাবে এই টোটো ট্যুর। তারপর ফিরে এসে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো, যাবো জলদাপাড়ার কাছে সিসামারায় একটা রিসর্টে। সেই গল্প আসবে এর পরের পর্বে। পৃথ্বীজিৎ, সকাল কেমন, রাত কেমন কাটলো? হ্যাঁ, রাত খুব সুন্দর কেটেছে, তবে কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছিল আর কি, সেটাই হচ্ছে ব্যাপার। এছাড়া ঠিক আছে, ঘুমের তো আমাদের কোনো অসুবিধা হয় না। আমার তো ঠিক শুলেই ঘুমিয়ে পড়ি, মানে শান্তি আর ক্লান্তি দুটোই থাকে বলে আমরা যে কোনো জায়গায় চটপট ঘুমিয়ে পড়তে পারি। একদম তাই। গোপালবাবু আমাদের নিয়ে যাবে, চলুন দাদা। কোথায় কোথায় যাবো আমরা আজকে? প্রথম হচ্ছে নেওড়ার ব্রিজ, হ্যাঁ, নেওড়া ব্রিজ থেকে নেওড়া টি গার্ডেন, আচ্ছা, নেওড়া টি গার্ডেন থেকে হচ্ছে আবার হচ্ছে ওই দিকটা হচ্ছে লালপুর বলে একটা জায়গা আছে, আমরা থাকবো এই পাড়টা, ওপারটা হচ্ছে গরুমারা জঙ্গল পুরোটাই। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নেওড়া ব্রিজ। সকালবেলার আবহাওয়া দুর্দান্ত, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, রোদ এখনো চড়চড়িয়ে ওঠেনি, আর একটু পরেই উঠবে।
এই হলো নেওড়া ব্রিজ, নেওড়া নদীর ওপরে। নেওড়া নদীতে এখন ভরপুর জল। এই সময়টায় এলেই জল ভরা থাকে নদীগুলোতে। ওখানে মাছ ধরছে হাত জাল দিয়ে, বিরাট বড় হাত জাল। এরা কি বরলি মাছ ধরছে? একটা বরুলি মাছ ধরছে। গোপাল বাবু কিন্তু দারুণ মানুষ, সব কিছু সুন্দর বুঝিয়ে দিচ্ছেন, খুব পোলাইট এবং চার্মিং। সকালের কাঁচা রোদ এই চা বাগানে চা পাতার ওপর পড়েছে, দারুণ দারুণ অপূর্ব লাগছে। আর এই গাছগুলো যেগুলো রয়েছে না, যেগুলো ছায়া দেয়, তাদের ছায়াগুলো অদ্ভুত আকার নিয়েছে চা বাগানের ওপরে। রোদ ছায়ায় চা বাগানের এই চা গাছটা যেন, চা গাছগুলো যেন ক্যানভাস, ওপরে অদ্ভুত অদ্ভুত সব ছবি আঁকা হয়েছে। এখানে অনেক ময়ূরই ঘুরে বেড়াচ্ছে। নর্থ বেঙ্গলে এখন এটা দেখা যায়, ডুয়ার্সে প্রচুর পরিমাণে ময়ূর দেখতে পাবেন। আর কিছু দেখতে পান আর না পান, মানে হাতির ল্যাজ দেখতে গেলে পৃথ্বীজিতের ভাষায় ম্যাগনিফাইং গ্লাস বা দূরবীন নিয়ে বেরোতে হয়, সেটা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ময়ূর প্রচুর দেখতে পাবেন। হ্যাঁ, ওই যে ওখানে একটা ময়ূর রয়েছে আর এপাশে ময়ূরই রয়েছে। কাছে গেলে পালিয়ে যাবে, কিছু করার নেই। আকাশটা একটু দেখুন, আর পাশে এই যে নেওড়া নদী। এই জায়গাটা অসাধারণ। ওইখানে নেওড়া ব্রিজ, যেটা পেরিয়ে এলাম আমরা, নেওড়া ব্রিজ পেরিয়ে ডান দিকের রাস্তা দিয়ে এখানে এলাম। সুন্দর বসার জায়গা করা আছে, জায়গাটা সাংঘাতিক ভালো। পেছনে চা বাগান দেখুন, এখানে বসে অনেকটা সময় কাটাতে পারবেন। যদিও সকালবেলা এখন সূর্য এদিকে, কিন্তু বিকেলবেলা সূর্য উল্টো দিকে যখন ঢলে যাবে, তখন এখানে বসে দারুণ সময় কাটাতে পারবেন। অনেকগুলো ময়ূর ঘুরে বেড়াচ্ছে ওখানটায়। এবার চা বাগানের মধ্যে দিয়ে নদীর ওপারে, নেওড়া নদীর ওপারে হচ্ছেন লাটাগুড়ি। আর ব্রিজ পেরিয়ে আমরা যখন এপাশে চলে এলাম, এটা হচ্ছে নেওড়া টি গার্ডেন এরিয়া। কত পাখি ডাকছে শুনুন।
আমরা এখন এসেছি নেওড়া রেল ব্রিজের কাছে। এটা হচ্ছে সেই রেল ব্রিজ যেখানে বেশ কয়েক বছর আগে অসংখ্য হাতি কাটা পড়েছিল। আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে এই রেল ব্রিজটা। দেখুন সামনেই নেওড়া নদী, এখানে প্রচুর কাশফুল, কাশফুলের বন বলা যায়। আর একটা জিনিস দেখুন, এই লাল বাড়িটা, এই যে সামনে সবুজ প্রেক্ষাপটে লাল বাড়ি, পেছনে নীল আকাশ, অসাধারণ লাগছে এই ছোট্ট বাড়িটা। এই ডুয়ার্সে এসে আপনারা অনেক ট্যুর করেন, কিন্তু আজকে সকালবেলা লাটাগুড়ি এই অরণ্য গরুমারা জঙ্গল রিসর্ট থেকে গোপালবাবুকে নিয়ে যে টোটো ট্যুরটা আমরা করলাম, সেটা ছিল অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। এতে এই টোটো ট্যুরটা 100% রেকমেন্ডেড, এবং এতে আপনারা কিন্তু ডুয়ার্সকে খুব কাছে থেকে উপলব্ধি করতে পারবেন। ডুয়ার্সের চা বাগান, নদী, নেওড়া নদী এবং গ্রাম, সব কিছু, ওই ছোটো ছোটো যে ডুয়ার্সের পাড়া, সেগুলো খুব কাছ থেকে দেখতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আর যদি খুব ভালো ভাগ্য থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘারও দেখা মিলবে আপনাদের। 100% রেকমেন্ডেড। আজকে আমরা ব্রেকফাস্ট করব ওই টাওয়ারের ওপরে। একটা দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স হবে আমাদের। আজকে ব্রেকফাস্টে অনেক কিছু। এটা কি মালপোয়া? ওরে সাবাস, এটা কি তোমরা এখানে বানালে? হ্যাঁ, এখানে। বাহ বাহ, চলো পৃথ্বীজিৎ, হামলা। হ্যাঁ, মানে দেখেই বেশ মনটা খুশি খুশি লাগছে, বুঝলি? হ্যাঁ, এত রকম আয়োজন দেখে খুব ভালো। আজকে আমাদের আরেকজন অতিথি আছে, অনুভব। অনুভব আমাকে অনেক সাহায্য করেছে, বিশেষ করে যখন জলপাইগুড়ির ভিডিওটা বানিয়েছিলাম সেই সময়। অনুভব জলপাইগুড়িরই ছেলে। কালকে আমাকে ফোন করেছিল, দাদা এখানে এসেছো, দেখা করতে চাই, এবং চলে এসে একসঙ্গে ব্রেকফাস্ট করব। কচুরি আজকে, ছোলার ডাল, ফল, জুস, মালপোয়া, পোহা, ডিম সিদ্ধ আর স্যান্ডউইচ। পরিবেশটা অসাধারণ। এটা হচ্ছে ছাতুর কচুরি, ফাটাফাটি। এই যে বেশ মোটা। পৃথ্বীজিতের তো পুরো প্রিয় খাবার, তবে আমারও ছোলার ডাল হেভি লাগে। ঘন করে ছোলার ডাল, কাজু কিশমিশ সহ, ভালো, দারুণ। আহা, ফাটাফাটি। দেখেই বোঝা যাচ্ছে যেরকম ভাবে সাজিয়ে দিয়েছি, যেরকম ঘ্রাণ পাচ্ছি আমি খাবারের, দেখেই বোঝা যাচ্ছে ভালো হতে বাধ্য। অসাধারণ। সবচেয়ে বড় কথা, আর একটু যখন ঠান্ডা পড়ে যাবে তখন এইখানে বসে দারুণ একটা অভিজ্ঞতা। ইয়েস, ব্রেকফাস্ট করতে বা লাঞ্চ করতে দুর্দান্ত লাগবে। মানে চারিদিকের পরিবেশটা অসাধারণ। পেছনে জঙ্গল, গরুমারা ফরেস্ট, সামনে রাস্তা, এতটা উপরে এই টাওয়ারের উপরে ব্রেকফাস্ট, এটা বোধহয় আমরা প্রথম করছি। হ্যাঁ, আমি একবার ছোটবেলায় জলের ট্যাঙ্কের মাথায় উঠে ব্রেকফাস্ট না করলেও খাবার দাবার খেয়েছিলাম, অনেকটা সেই ধরনের। সেটা কি খাবার খেয়েছিলিস সেটা কি দর্শকদের বলা যাবে? হ্যাঁ, কেন কেন বলা যাবে না? খাবারই খেয়েছিলাম। মানে নাহলে আমি বলতাম যে পান করেছি, সে কি আমি বলেছি? আবার কমেন্টে ঝগড়া হবে। আমি তো খাবারই বলেছি।
আবার ঝগড়া হবে, ফাটাফাটি। এবার চিকেন স্যান্ডউইচ, এটা ট্রাই করে দেখি। এটাও ভালো, দারুণ হয়েছে। আপনাদের রাঁধুনি এ ক্লাস। বাটার দিয়েছে ভেতরে, আর চিকেন সুন্দর করে সতে করা চিকেন, হেভি। আহা, দুর্দান্ত। আমি আর কচুরি দাও। কোনো জায়গায় এই যে খাওয়া সব ভালোই হতে পারে, তো ভালোই দেবো, কী করে খারাপ বলবো, জোর করে বলা যায় আর কি। সত্যি খুব নেই খাবারে, এতটাই ভালো। আমরা খাবার খেয়ে আপনার এখানে 100% স্যাটিসফাইড। দেখি মালপোয়ায় কামড় মেরে। এটাও নাকি এনারা নিজেরা এখানেই বানিয়েছেন কিচেনে, কোনো দোকান থেকে কেনা নয়। সেই স্বাদ ভাই। হ্যাঁ, তুই রসিক মানুষ, কামড় দিয়ে আমার তো রস টুকটুক করে পড়লো। হ্যাঁ। মালপোয়ার রস না তোর সেটা বুঝলাম না, কিন্তু যাই হোক মিলিয়ে মিশিয়ে ভালোই। এটার উত্তর আমি দিলাম না, কারণ উত্তর দিলে 4 অক্ষরের সাহায্য নিতে হতো। সেটা করলে আবার দর্শককুল, অনেক বাচ্চারা দেখেন। যাই হোক, তোকে পরে দিচ্ছি ক্যামেরা বন্ধ করে। আসুন আলাপ করিয়ে দিই শ্রী রাজাশিস চ্যাটার্জি, এই যে অরণ্য গরুমারা রিসর্ট, তার কর্ণধার। 19 বছর ধরে উনি কিন্তু এই রিসর্টটা গড়ে তুলেছেন তিলে তিলে। 2005 সালে যাত্রা শুরু হয়েছিল, তাই তো? আমাদের 2005-এ যাত্রা শুরু হয়েছে। হ্যাঁ। তখন লাটাগুড়িতে কিছুই ছিল না, 2-3টে প্রপার্টি ছিল। আচ্ছা। এখান থেকেই আস্তে আস্তে প্রপার্টি গড়ে তোলা। ঠিক ঠিক। এবং আরও একটা কথা বলবো, ওনার বাবা এখানে কিন্তু প্রথিতযশা ব্যবসায়ী ছিলেন। ওনাদের কাঠের মিলও রয়েছে পাশে। দীর্ঘদিনের বাসিন্দা এই লাটাগুড়ি অঞ্চলের। আপনাদের ওয়েলকাম জানাই, এবং সঙ্গে এটাও জানাই যে আপনাদের যত রকম যেরকম ইনফরমেশান, আমরা সান অফ দ্য সয়েল হওয়ার জন্য সব রকম ইনফরমেশান, নতুন নতুন স্পট যেগুলো আমরা শিবাজি দাদের সঙ্গে শেয়ার করেছি, আরও এরকম স্পট আছে শিবাজি দাদের সময়ের অভাবের জন্য আমরা দিতে পারলাম না। আপনারা আসুন, আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আপনারা এখানে থেকে, এই লাটাগুড়িতে থেকে আশেপাশে সব জায়গা বেরিয়ে নিতে পারেন। লাভা, ঋষভ, এগুলো তো বেড়াতেই পারেন ডে ট্রিপে। সেই সঙ্গে ঝালং, বিন্দু, এই সার্কিটটাও করতে পারেন। আবার এইদিকে ভুটানও ঘুরে আসতে পারেন, ভুটান বর্ডারও ঘুরে আসতে পারেন, মানে ফুড শেডিংও ঘুরে আসতে পারেন ডে ট্রিপ করে। আর আশেপাশের জঙ্গলগুলোতে সাফারি, ওয়াচ টাওয়ার এগুলো তো রয়েইছে। যেমনি আমরা মেদলা ঘুরলাম, মেদলা, চুকচুকি, তারপর যাত্রাপ্রসাদ, এগুলো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারবেন। জঙ্গল সাফারি তো আছেই। থ্যাংক ইউ রাজাশিস বাবু, আবার আসবেন। সঙ্গে নিশ্চয়ই। এটাও জানাই, আপনার এক্সপ্লোরার শিবাজির, আপনার এবং পৃথ্বীজিৎদার এত চেষ্টা, এত পরিশ্রম, Thank you. আমরা তো বাইরে থেকে দেখি, আপনাদের প্রচুর সাফল্য হোক। Thank you so বাঙালি much. হিসেবে আরও অনেক উন্নতি হোক, এটা চাই। থ্যাংক ইউ সো মাচ। এখন বাজে 11:45। আমরা চেক আউট করলাম অরণ্য গরুমারা রিসর্ট থেকে। আমরা এখন যাচ্ছি সিসামারা, কিন্তু যাওয়ার পথে আমরা দেখে নেব 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোরে আমরা এখনও অবধি আসিনি, সেটা দেখে তারপর আমরা যাব সিসামারায়। সিসামারার গল্প আসবে এর পরের পর্বে। আপাতত 3 বিঘা দেখে এই ভিডিও শেষ হবে। এই বাদিকে কাঁটাতারের বেড়া শুরু হয়ে গেছে। বাদিকের অংশটা বাংলাদেশের। আমরা এখন ঢুকে পড়েছি 3 বিঘা করিডোরে। আমরা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটার নাম 3 বিঘা করিডোর। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু করিডোরে বাংলাদেশের মেনল্যান্ডের সঙ্গে এদিকে বাংলাদেশের 2টো গ্রাম রয়েছে, দহগ্রাম আর অঙ্গরপোতা, তার কানেকশান। এই ল্যান্ডটা আমাদের ভারতের, এবং এটাকে লিজ দেওয়া হয়েছে বাংলাদেশকে, যাতে মেনল্যান্ডের সঙ্গে এই 2টো গ্রামের যোগাযোগ স্থাপন করা যায়। এর আগে 2011 সালের আগে মাত্র 12 ঘন্টা খোলা থাকতো এই করিডোর, কিন্তু 2011 সালের পরে ভারত বাংলাদেশকে লিজ দিয়েছে এই ল্যান্ড, তারপর এখন 24 ঘন্টাই খোলা থাকে। আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের মাটির ওপরে। এদিক দিয়ে একটুখানি গেলেই গেট, সেখানে পরেই হচ্ছে বাংলাদেশের মেনল্যান্ড। এই যে টোটোটা আসছে দেখতে পাচ্ছেন, এই টোটোটা, এটা বাংলাদেশের যে দহগ্রাম সেখান থেকে আসছে। এখানে একটা ক্যাফেটেরিয়া করা আছে, যেটা আর্মির তরফ থেকে চা, কফি এগুলো পাওয়া যাবে। এখানে ছবি তোলাতে খুব নিষেধাজ্ঞা রয়েছে। বিএসএফরা খুব বারণ করছিল ছবি তুলতে, তাই জন্য আমরা সব দিকের ছবি তুলতে পারিনি। যতটুকু পারলাম সেটুকুই দেখালাম আপনাদের। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। এখান থেকে আমরা এখন যাব সিসামারায়, সেই গল্প আসবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে। পৃথ্বীজিৎ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা আবার ফিরে আসবো। ভালো থাকবেন সবাই।
আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।